আচ্ছা বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে আমরা কার মুখ দেখি? মা বাবার? না, মা বাবার দেখি না। আমরা তো দেখি আমাদের সবচেয়ে নিকট আত্মীয়, পরম আত্মীয় স্মার্টফোনে। ফোনটাকে যখন চার্জে বসিয়ে আমরা অপেক্ষা করি, মনে হয় হসপিটালের আইসিইউর বাইরে কোনো নিকট আত্মীয় তার পেশেন্টের জন্য অপেক্ষা করছে। কেউ সারা রাত ধরে শুধু গেম খেলছে, ভাবছে ভার্চুয়াল বর্ডারের যুদ্ধে সে জিতে গিয়েছে, অথচ পড়াশোনার ঘরে সে ফেল করেছে। কেউ বা সারা রাত ধরে পেমেন্ট চ্যাটে ব্যস্ত। বাবু খেয়েছো? আরে তোর বাবু খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, আর তুই ওর জন্য অপেক্ষা করে চোখের তলায় ডার্ক সার্কেল ফেলাচ্ছিস আর তোর সময় নষ্ট করছিস। কেউ বা নিষিদ্ধ সাইটে ঘোরাফেরা করছে, কেউ বা নেশায় ঢুকেছে। তারা তাদের সময়, শরীর, মেধা সব জলাঞ্জলি দিচ্ছে, বিনিময়ে শুধু পাচ্ছে কি? ধোঁকা। বন্ধুরা, এই সোশ্যাল মিডিয়া, মোবাইল, গেম এগুলো হচ্ছে আধুনিক যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ফ্রিতে তোমাকে বিনোদনের আফিম খাওয়াচ্ছে আর তুমি সেটা খেয়ে যাচ্ছ। তুমি ভাবছো মোবাইল নিয়ে তুমি চালাচ্ছ, আসলে মোবাইল তোমাকে চালাচ্ছে, সেটা তুমি বুঝতেই পারছো না। আজ থেকে 200 বছর আগে ব্রিটিশরা নুন থেকে নীল সব কিছুর উপর ট্যাক্স বসিয়েছিল, আর আজকের দিনের এই আধুনিক অ্যাপগুলো তোমাদের স্বপ্নের উপর ট্যাক্স বসাচ্ছে। তোমাদের মূল্যবান সময়টাকে তারা কেড়ে নিচ্ছে। 1857 সালে এনফিল্ড রাইফেলের টোটায় যখন গরু এবং শুকরের চর্বির খবর ছড়ালো, সিপাহীরা তখন বললো সব দিয়েছি, ধর্ম আর আত্মসম্মান দেবো না। আর আজ তোমার সময় যাচ্ছে, পড়াশোনা যাচ্ছে, ভবিষ্যৎ যাচ্ছে, তবুও তোমার হুঁশ ফিরছে না। শোনো বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে তোমার উপরে এই মানসিক শোষণের বিরুদ্ধে তুমি যদি বিদ্রোহী হয়ে না ওঠো, তবে আগামী দিনে তুমি শিক্ষিত বৃত্ত ছাড়া আর কিছুই হতে পারবে না। ব্রিটিশরা আমাদের দাস বানাতে চেয়েছিল, আর এই মডার্ন নেশাগুলো, অ্যাপসগুলো তোমাকে ব্রেনলেস জম্বি বানাতে চলেছে। এই কটা দিন তোমার হাতে যা রয়েছে, ফোনের স্ক্রিনটা নয়, নিজের ভাগ্যটাকে স্ক্র্যাচ করো, উপকার অবশ্যই পাবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার, আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 4th সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ, যেখান থেকে 3 নম্বরের একটি এবং 4 নম্বরের একটি প্রশ্ন আসবে। টোটাল 7 নম্বর থাকবে। সেই পাঠটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ শুনে নিতে পারো, তাহলে এই অধ্যায়ের সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের মাথায় চলে আসবে, এবং এই অধ্যায় থেকে কি কি টাইপের প্রশ্ন হতে পারে সেটাও তোমরা জানতে পারবে, এবং কোনটা কোনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটার উত্তর কিভাবে লিখতে হবে, কোন কোন পয়েন্টগুলোকে ব্যবহার করতে হবে সেটাও জানতে পারবে। ইউটিউবের বুকে এরকম টাইপের ভিডিও কিন্তু তুমি পাবে না। তো চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রিয় বন্ধুরা, আমাদের বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায়টি যে সালটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, সেটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। কিন্তু এই বিদ্রোহকে জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে 100 বছর পিছনে, অর্থাৎ 1757 সাল। তোমরা নিশ্চয়ই জানো এই সালে কি হয়েছিল। এই সালে পলাশী যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে আমাদের বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কিন্তু পরাজয় হয়েছিল। এই পরাজয় কিন্তু শুধু আমাদের রাজার ছিল না, এটা কিন্তু ছিল ভারতের পরাধীনতার সূচনা লগ্ন। ঠিক এর 7 বছর পরে 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষের ত্রিশক্তিকে হারিয়ে ভারতের উপরে কিন্তু একটা একচ্ছত্রাধিপতি কায়েম করছে, এবং সেটা পরিপূর্ণ বিকশিত হচ্ছে ঠিক তার 1 বছর পরে, অর্থাৎ 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্য দিয়ে। দেওয়ানি মানে কি বলতো? রাজস্ব আদায়ের ভার কিন্তু এখন ব্রিটিশদের কাছে চলে আসতো। আর ব্রিটিশরা তখন ভারতীয়দের উপরে কিন্তু নানা রকম অকথ্য অত্যাচার, শোষণ, নিপীড়ন করে কিন্তু ভারতীয়দের কাছ থেকে সমস্ত রকমের ট্যাক্স আদায় করতে শুরু করলো, অত্যাচার করতে শুরু করলো। এবং এই অত্যাচারটা প্রথমে হতে আরম্ভ করলো উপজাতিদের উপরে, এবং উপজাতিরা একটা সময় পরে সহ্যের বাঁধ ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। 1857 সালের আগে বেশ কিছু বিদ্রোহের সম্মুখীন কিন্তু আমরা হয়েছিলাম। সেগুলো কি কি? সেটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, যেটা 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল। চুয়ার বিদ্রোহ 1766 থেকে 72 প্রথম পর্যায়, এবং দ্বিতীয় পর্যায় হয়েছিল 1795 থেকে 1816। তারপরে কোল বিদ্রোহ 1831 থেকে 32, এবং সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56। এই যে ছোট ছোট বিক্ষিপ্ত লড়াইগুলো হলো, এই লড়াইগুলোর বারুদ জমা হয়ে কিন্তু 1857 সালের বিদ্রোহের দাবানল তৈরি হয়েছিল। প্রশ্ন কিন্তু এরকম হতে পারে যে 1857 সালের পূর্বে কি কি বিদ্রোহ হয়েছিল, এরপরে লিখো। এই প্রশ্নগুলিকে বলবে না, এটা আনকমন প্রশ্ন, কিন্তু এরকম একটা প্রশ্ন কিন্তু হতে পারে। তোমরা নিশ্চয়ই জেনে গেলে যে কি কি হয়েছিল 1857 সালের আগে। 1717 সালে পলাশী যুদ্ধ হলো, 64-তে বক্সারের যুদ্ধ হলো, 1765-তে দেওয়ানি লাভ হলো। ব্রিটিশরা কি করছে? চরম অসন্তোষ করছে এবং শোষণ করছে, যার ফলে কিন্তু এই বিদ্রোহগুলো হচ্ছে। এবার জেনে নাও বিদ্রোহ কোনটাকে বলা হয়। প্রচলিত কোনো শাসন বা ব্যবস্থার বিরুদ্ধে চরম অসন্তোষের বহিঃপ্রকাশকে কিন্তু বলা হয়
বিদ্রোহ। এই যে 1857 সালের বিদ্রোহ হলো, এই বিদ্রোহের কিন্তু বেশ কিছু কারণ ছিল, অর্থাৎ প্রেক্ষাপট কি ছিল, কারণগুলো একবার দেখে নাও। কারণগুলো ছিল হচ্ছে আমাদের প্রথমে দেখবো রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে আমরা প্রথমে কি দেখতে পাবো, সাম্রাজ্যবাদী নীতি, যেখানে আমরা পাবো অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি এবং লর্ড ডালহৌসির শর্ত বিলোপ নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি অনুযায়ী কি হয়েছিল বলতো, যে কোনো রাজ্যে ব্রিটিশদের একজন রেসিডেন্ট রাখতে হবে এবং একটা সৈন্যদলকে কিন্তু ভরণ পোষণ করতে হবে, এবং সেই রাজ্য যারা এই নীতিটাকে গ্রহণ করবে তারা কিন্তু যে সমস্ত পরামর্শ বা অন্য কোনো কাজ করতে গেলে কিন্তু সেই রেসিডেন্সের পারমিশন নিয়ে করতে হবে। আর এটা প্রথম গ্রহণ করেছিল কিন্তু হায়দ্রাবাদের নিজাম। আর শর্তগুলোর নীতিতে কিছু বলেছিল বলতো, যে রাজার নিজের পুত্র থাকবে না, সে যদি দত্তক পুত্র গ্রহণ করে সেটা স্বীকার করা হবে না, সেই রাজ্যটা সরাসরি কিন্তু এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নিবে। তো এইভাবে কিন্তু এরা রাজ্যগুলোকে গ্রাস করতে শুরু করেছিল। এটাই ছিল তাদের সাম্রাজ্যবাদী নীতি। তারপরে কি ছিল, এরা কিন্তু তৃতীয় বাহাদুর শাহ যে মুঘল সম্রাট ছিল তার প্রতি অমর্যাদা দেখিয়েছিল। তারা কিন্তু বিভিন্ন যে রাজ্যগুলো ছিল, যে এই যে শর্তগুলো কিন্তু দত্তপুত্র স্বীকৃত হবে না, তো সেই রাজ্যটা ব্রিটিশরা গ্রহণ করবে এবং যে দত্তপুত্র থাকবে তাদেরকে ভাতা দেওয়া হবে, এই কথা বলা হয়েছিল। কিন্তু এখানে আমরা রাজনৈতিক কারণ দেখতে পাবো, তারা কিন্তু ভাতাটাকে বন্ধ করে দেয় এবং কুশাসনের অজুহাতে কিন্তু অযোধ্যা দখল করে নেয়। কিভাবে নিল সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। তো রাজনৈতিক কারণের ভিতরে আমরা অবশ্যই সাম্রাজ্যবাদী নীতিতে অধীনতামূলক মিত্রতা নীতি, শর্ত বিলোপ নীতি, দ্বিতীয় বাহাদুর শাহের অমর্যাদা, কুশাসনের অজুহাতে অযোধ্যা দখল, ভাতা বন্ধ, এই পয়েন্টটাতে কিন্তু আরামসে উত্তর লিখতে পারবো। এরপর চলে আসছে অর্থনৈতিক কারণ। এখানে কি ছিল, সম্পদের বহির্গমন। আমাদের ভারতীয় সম্পদ কিন্তু ব্রিটিশের পাচার হয়ে যাচ্ছিল। এই যে ব্রিটেনের পাচার হয়ে গেল সম্পদের বহির্গমন, তারপর কি ব্রিটিশরা বিভিন্ন টাইপের ভূমি বন্দোবস্ত করেছিল। 1 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, এবং পরবর্তীতে সেটা চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত হয়, যেটা আমাদের বাংলায় প্রবর্তিত হয়েছিল। এছাড়াও রায়কুয়ারি, মহলওয়ারি, ভাইয়াকারি বিভিন্ন স্টেটে কিন্তু এই সমস্ত ভূমি বন্দোবস্তগুলো করেছিল ট্যাক্স তোলার জন্য, এবং এর ফলে কিন্তু আমাদের কৃষকদের উপরে অত্যন্ত শোষণ এবং অত্যাচার কিন্তু সহ্য করতে হতো কৃষকদেরকে। এছাড়া কি ছিল, কালীবাস তিনি ধ্বংস হয়ে যাচ্ছিল, আমাদের দেশীয় শিল্পের অবক্ষয় হচ্ছিল, এবং নীলকররা কিন্তু আমাদের চাষিদেরকে প্রচন্ড পরিমাণ শোষণ করতো এবং অতিরিক্ত কর আরোপ করতো। একবার যদি কেউ দাদন নিয়ে নিত, সেই দাদন কিন্তু সারা জীবনও সে পরিশোধ করতে পারতো না। তো এটা ছিল হচ্ছে অর্থনৈতিক কারণে। সামাজিক ও ধর্মীয় কারণে আমরা দেখতে পারবো ব্রিটিশরা কিন্তু কিছু ভালো কাজ করেছিল। সতীদাহ প্রথার মতো কিন্তু একটা চরম কুপ্রথা কিন্তু বন্ধ করেছিল, বিধবা বিবাহের প্রচলন ঘটিয়েছিল। এই যে এই কাজগুলো করলো, এটা কিন্তু তৎকালীন ধর্মগুরুরা মেনে নিতে চায়নি, তাদের কিন্তু হাতে ঘা লেগেছিল। তারা কিন্তু এই প্রতিশোধ ক্রিয়া জাগরণ করতে চেয়েছিল। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, এরা করলো কি, তৎকালীন যে রক্ষণশীল ভারতীয়রা তারা মনে করছিল ইংরেজরা আমাদের সংস্কৃতির উপরে হস্তক্ষেপ করছে, আমাদের ধর্মের উপর হস্তক্ষেপ করছে। তো তারা এই কারণে কিন্তু ক্ষুব্ধ হয়ে গিয়েছিল। এটা ছিল কিন্তু সামাজিক এবং ধর্মীয় কারণ। তারপরে কি, সামরিক কারণ। সামরিক কারণে কি হতো, ব্রিটিশদের সৈন্য, ভারতীয় সৈন্য, এদের মধ্যে পদোন্নতি এবং বেতন নিয়ে একটা কিন্তু বিরাট বড় ফারাক ছিল। ভারতীয়রা কিন্তু পদে উন্নতি পেত না, যত সে শিক্ষিত হোক না কেন, তারা কিন্তু সমযোগ্যতা সম্পন্ন হলেও তারা কিন্তু লোয়ার লেভেলেই থাকতো, ব্রিটিশরা কিন্তু উঁচু লেভেলে থাকতো। এবার একজন ব্রিটিশ কর্মচারী আর একজন ভারতীয় কর্মচারী সেম পদে থাকলেও ব্রিটিশের কিন্তু বেতন বেশি ছিল আর ভারতীয়দের কম ছিল। এই যে বেতন বৈষম্য এবং পদোন্নতি, এটা কিন্তু সিপাহীদের মনে চরম কিন্তু একটা আঘাত এনেছিল। তাছাড়া কি ছিল, সবচেয়ে বড় কথা ছিল হচ্ছে সিপাহীদের উপরে দুর্ব্যবহার করা হতো। আগে কি, সিপাহীদের উপরে অত্যাচার করা হতো এবং অতিরিক্ত ভাতা বন্ধ। আগে সিপাহীরা যুদ্ধ করতে গেলে অতিরিক্ত এক্সট্রা ভাতা দেওয়া হতো, কিন্তু সিপাহী যুদ্ধের সময় এই ভাতাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া কি, ধর্মীয় অসন্তোষ ছিল, সংস্কৃতির উপর আঘাত, এটা ছিল কিন্তু সামরিক কারণ। এরপরে দেখবো তাৎক্ষণিক বা প্রত্যক্ষ কারণ, যেটাকে বলা হয় এনফিল্ড রাইফেল। অর্থাৎ এনফিল্ড রাইফেলের যে ব্যবহার, এখানে কিছু বলা হয়েছিল যে এনফিল্ড রাইফেলের যে কার্তুজটা আছে, যে টোটাটা আছে, এখানে গরু এবং শুকুরের চর্বি মেশানো রয়েছে। এই খবরটা কিন্তু সিপাহীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তো সিপাহীরা কিন্তু এটা মেনে নিতে পারেনি, এই ধৈর্যে কিন্তু বাদ ভেঙে দিয়েছিল এবং এটা হিন্দু মুসলিমের ধর্মীয় ভাবাঘাতে আঘাত করেছিল। এখান থেকে কিন্তু শুরু হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই কারণগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই কিন্তু প্রেক্ষাপট। তো প্রেক্ষাপট বলে কিন্তু এই কারণগুলো তোমরা উল্লেখ করলেই হয়ে যাবে, একটা তোমরা পয়েন্ট দিলে। আর যদি এখান থেকে যে কোনো একটা কারণ দিয়ে বলো, তুমি 4 নম্বরের টিকা দেখো বা আলোচনা করো, বা তুমি কি মনে করো সিপাহী বিদ্রোহের পিছনে এনফিল্ড রাইফেলের ব্যবহার গুরুত্বপূর্ণ ছিল, তোমার উত্তরের সঙ্গে যুক্তি দাও। তো এই প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে কি কি পয়েন্ট লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসো বিদ্রোহের বিস্তার। ব্যারাকপুর থেকে শুরু হয়ে বিদ্রোহ কিন্তু দিল্লি, কানপুর, লখনৌ এবং ঝাঁসিতে ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ কিন্তু এই বিদ্রোহে সিপাহীদের সঙ্গে যোগ দিচ্ছে, যার ফলে ঐতিহাসিক, বিশেষ করে নটন, ডাক, জেবি,
মালেসন, এরা এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলছে। কারণ সিপাহীরা কোনো অঞ্চল জয় করলে সেখানে কিন্তু ব্রিটিশ শাসন ব্যবস্থার প্রতীকগুলোকে পুড়িয়ে দিত। তো তাদের এই রূপ দেখে কিন্তু এই ঐতিহাসিকটাকে গণবিদ্রোহ বলেছিল। বুঝতে পেরেছো? এবার কি ব্যর্থতা, তাহলে এত এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন এবং এখানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী যোগদান করেনি কেন, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। কারণ বিদ্রোহী নেতাদের মধ্যে কোনো কেন্দ্রীয় পরিকল্পনা ছিল না, কি করতে হবে, কি করলে ভালো হবে, এরকম কোনো পরিকল্পনা ছিল না। তাছাড়া কি তাদের আধুনিক অস্ত্র অভাব ছিল এবং ভারতের অনেক দেশীয় রাজা শিক্ষিত সমাজ ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। কারণ শিক্ষিত বাঙালি মধ্যবিত্তরা মেনে নিয়েছিল যে ব্রিটিশ শাসন ভারতের আধুনিকীকরণের জন্য দরকার, তাই তারা কিন্তু সিপাহীদের সমর্থন করেনি এবং এটা কিন্তু ছিল ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। এবার কি ফলাফল, ফলাফল কি হচ্ছে, এই যে সিপাহী বিদ্রোহটা হলো, এই সিপাহী বিদ্রোহের ফলাফল ঘটনা হলো কি, সিপাহী বিদ্রোহ কিন্তু কার বিরুদ্ধে হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু হলো। এইবার ফলাফলে কি দেখা যাচ্ছে যে 2রা আগস্ট 1858 খ্রিস্টাব্দে একটা ভারতের জন্য আইন পাস হচ্ছে এবং এখানে কি হচ্ছে, কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান করছে এবং ভারতের শাসন কিন্তু ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার হাতে চলে যাচ্ছে। এবার ভিক্টোরিয়া ঠিক ওই বছরই 1 নভেম্বর মানে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর একটা ঐতিহাসিক ঘোষণাপত্র কিন্তু প্রদান করছে, যেটা এলাহাবাদের এক দরবারে লর্ড ক্যানিং পাঠ করছে এবং সেখানে কি বলা হচ্ছে যে সত্য বিলম্বিত বাতিল করে দেওয়া হবে, অর্থাৎ এবার থেকে দত্তক পুত্রের অধিকার স্বীকার করা হবে। এবার কি ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে, যে যার ধর্ম নিজের মতো করে পালন করতে পারবে। এবার কি যোগ্যতা অনুযায়ী চাকরি, যার যেমন যোগ্যতা হবে সে সেই অনুযায়ী কিন্তু চাকরি পাবে, ওরকম বৈষম্য কিন্তু আর থাকবে না। কিন্তু এই যে ঐতিহাসিক প্রেক্ষাপটে তারা বললো যে এই যে ঘোষণাপত্রটা দিল, এটা কিন্তু জাস্ট ভারতবাসীকে শান্ত করার জন্য, পরে আবার যে কি সেই হয়েছিল। বুঝতে পেরেছো? এরপরে কি হলো ফলাফলে, প্রশাসনিক পরিবর্তন। এতদিন ভারতের প্রধানকে বলা হতো কি গভর্নর জেনারেল, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ভারতের প্রধানকে বলা হতো গভর্নর জেনারেল। আর এই ঘোষণাপত্রের ফলে কি হলো, 1858 সালের পরে ভাইসরয় হয়ে গেল। এই গভর্নর জেনারেলটা ভাইসরয় হয়ে গেল, যার অর্থ কি রাজ প্রতিনিধি। প্রথম ভাইসরয়ের নাম কি ছিল বলতো, লর্ড ক্যানিং। এবারে সামরিক পরিবর্তন, এখানে কি হলো, সেনাবাহিনীতে ইউরোপীয় সৈন্যের সংখ্যা বাড়ানো হচ্ছে। কারণ ব্রিটিশরা বুঝে গেছিল ভারতের যুদ্ধ করছে, মানে আমাদের সৈন্য কিন্তু বাড়াতে লাগবে, নচেত পরবর্তীতে আরো বিদ্রোহ হতে পারে, তাই নিজেদেরকে শক্তিশালী করতে হবে। এবং ভারতের যে সমস্ত সৈন্যরা ছিল, শিখ, গোর্খা, পাঠান, তারা আগে একত্রিত হয়ে থাকতো, তাদেরকে কিন্তু আলাদা আলাদা রেজিমেন্ট তৈরি করে দিল। এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু ডিভাইড অ্যান্ড রুল, যাতে কেউ কারোর সঙ্গে মিশতে না পারে। এটা হচ্ছে বিভেদ শাসন নীতি। হ্যাঁ, এবার সামরিক বাহিনীকে তারা গঠন করে দিচ্ছে। এইখানে ভারতের কিন্তু একটা ভালো কাজ হলো, জাতীয়তাবাদের কিন্তু জন্ম হলো। এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছে, কিন্তু ভারতীয়দের মনে কিন্তু একটা বীজ বপন হয়ে গিয়েছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে ইংরেজদের কিন্তু হারানো সম্ভব। পরবর্তীকালে যে বিদ্রোহগুলো হয়েছে, সেখানে কিন্তু ঝাঁসি রানী থেকে আরম্ভ করে নানা সাহেবের বিরুদ্ধে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাবো। এবার আমরা এই যে বিদ্রোহটা করলাম, বিদ্রোহের বিভিন্ন কারণ করলাম, বিস্তার করলাম, ব্যর্থতা করলাম, ফলাফল করলাম, এই বিদ্রোহের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে জেনে নেব। যেরকম মঙ্গল পাণ্ডে, যে ছিল বিদ্রোহের প্রথম শহীদ। এই মঙ্গল পাণ্ডে কি হলো, এই ব্যারাকপুর সেনানিবাসের 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির একজন সাধারণ সিপাহী ছিল। একে বলা হলো কি 29 মার্চ এখানে বলা হচ্ছে যে এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহার করতে বলা হচ্ছে এবং সে সেটা ব্যবহার করতে অস্বীকার করছে এবং প্রকাশ্যে ব্রিটিশ অফিসারদের কিন্তু গুলি করছে। এর ফলে কিন্তু তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং প্রথম শহীদ ছিল। বুঝতে পেরেছো মঙ্গল পাণ্ডে কেন করেছিল বিদ্রোহ? দ্বিতীয়ত ঝাঁসি রানী লক্ষ্মীবাই। ঝাঁসি রাজা ছিল গঙ্গাধর রাও, এর বিধবা পত্নী ছিল হচ্ছে ঝাঁসি রানী। লর্ড ডালহৌসির শর্তগুলোর নীতি অনুযায়ী তার দত্তক পুত্রকে উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এবং ঝাঁসি দখল করা হয়েছিল। তিনি রণক্ষেত্রে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন এবং এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন যে ব্রিটিশ সেনাপতি অবধি নতমস্তক করতে বাধ্য হয়েছে। এবং তিনি কিন্তু একটাই কথা বলেছিলেন, মে মেরে ঝাঁসি নেহি দুঙ্গি, মে মেরে ঝাঁসি নেহি দুঙ্গি। তো এই যে ব্যাপারটা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন করছে। এরপরে তো নানা সাহেব, এই নানা সাহেব পেশোয়া দ্বিতীয় বাজিরায়ের দত্তক পুত্র ছিল। ইংরেজরা করেছিল কি, তার যে বার্ষিক যে পেনশনটা, যে ভাতাটা, সেটা বন্ধ করে দিলে সে কিন্তু কানপুর থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এরপরে তাতিয়াটুকু, এই তাতিয়াটুকু ছিল হচ্ছে নানা সাহেবের সেনাপতি, যে গেরিলা যুদ্ধে কিন্তু অত্যন্ত পারদর্শী ছিলেন এবং 1859 সাল পর্যন্ত তিনি ইংরেজদের কিন্তু নাস্তানুবোধ করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তিনি বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, মুঘলদের শেষ সম্রাট। এই সম্রাটকে মিলাটি বিদ্রোহীরা শাহেদ শাহী হিন্দুস্তান অর্থাৎ ভারতের সম্রাট বলে একটা দিয়ে বসানো, আপনাকে সামনে রেখে আমরা বিদ্রোহ করবো। কিন্তু বিদ্রোহ তো পরাজিত হলো, পরাজিত হওয়ার পরে কি হলো, এই দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কিন্তু রেঙ্গুনে নির্বাসন দিয়ে দেওয়া হলো। এরপর বেগম হযরত মহল, এ অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহের পত্নী ছিল। এর কুশাসনের অজুহাতে এর কিন্তু রাজ্যটা অযোধ্যাকে কিন্তু দখল করে নেওয়া হয়েছিল। বলছিলাম রাজনৈতিক কারণে তো অযোধ্যা কুশাসনের অজুহাতে দখল করে নেওয়া হয়েছিল। তো এই বেগম হযরত মহল তখন কি করছে, তার নাবালক পুত্রকে সিংহাসনে বসিয়ে
লখনৌর বিদ্রোহ পরিচালনা করছে। আর একজন ব্যক্তি আছে খান বাহাদুর খান, যে বেরেলি থেকে কাজ করেছিল। তো এ তার হারানো ক্ষমতা পুনরুদ্ধারের জন্য চেষ্টা করেছিল। এই ক্যারেক্টারগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে এই যে 1857 সালের বিদ্রোহ, এর চরিত্র বা প্রকৃতি কি ছিল, বা 1857 সালের বিদ্রোহকে কে কি কি বিদ্রোহ করেছে। 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কেন বলা হয়েছিল, কারা বলেছিল? স্যার জন লরেন্স, জন শিল, জন কেই, চার্লস রেক্স, অক্ষয় কুমার দত্ত, কিশোরীচাঁদ মিত্র, এরা ছিল সমকালীন ভারতীয় ঐতিহাসিক। তো এরা বলছে এটা কিন্তু সিপাহীদের হাত ধরে শুরু হয়েছিল। কারণ কেন? এনফিল্ড রাইফেল ইস্যুতে কিন্তু এই বিদ্রোহটা শুরু হয়েছিল এবং ভারতের সমস্ত অংশে এই বিদ্রোহ ছড়ায়নি, দক্ষিণ ভারতে এই বিদ্রোহ ছড়ায়নি। তাই এটা কিন্তু সিপাহীদের শুধু বিদ্রোহ ছিল। পরবর্তীকালে প্রথম জাতীয় বা ভারতীয় স্বাধীনতা যুদ্ধ, এটা কে বলেছে? এটা বলেছে কিন্তু বিনায়ক দামোদর সাভারকর, দ্য ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বিখ্যাত গ্রন্থে কিন্তু এইটা বলেছে। এটা ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা জাতীয় যুদ্ধ। কারণ এটা কেবল চর্বি মাখানো ওটার লড়াই কিন্তু ছিল না, এটা ছিল স্বধর্ম অর্থাৎ নিজের ধর্ম, স্বরাজ অর্থাৎ নিজের রাজ রক্ষার লড়াই। হিন্দু মুসলিম সম্প্রদায় কিন্তু মানুষরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যের কিন্তু ভিড় কাঁপিয়ে দিয়েছিল। কার্ল মার্ক্স কিন্তু এই উক্তিটা অর্থাৎ প্রথম জাতীয় যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ স্বীকার করেছিল। এবার কি গণবিদ্রোহ? গণবিদ্রোহ কি? এই বিদ্রোহের বিস্তার আমরা করলাম। গণবিদ্রোহ এই যে নর্টন, ডাফ, জেপি মর্গান যারা দেখেছিল কি সাধারণ মানুষ এই বিদ্রোহে যোগদান করছে, সিপাহীরা কোনো অঞ্চল জয় করলে ব্রিটিশদের শাসন ব্যবস্থার প্রতীক পুড়িয়ে দিচ্ছে, তো সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করছে, তাই এটাকে গণবিদ্রোহ বলেছিল। এবার সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এবং ডক্টর সুরেন্দ্রনাথ সেন এরা বলছে এটা ছিল সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। কি বলছে রমেশ চন্দ্র মজুমদার? যে তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ এটা প্রথমও নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা যুদ্ধও নয়। তিনি যুক্তি দেন নানা সাহেব লক্ষ্মীবাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য লড়েছিল, তারা জয়ী হলে ভারত আবার পুরনো মধ্যযুগের রাজতন্ত্রে ফিরে যাবে। এই যে কথাটা বলছে নানা সাহেব, এই নানা সাহেব কেন যুদ্ধ করলো? তার ভাতা বন্ধ করে দেওয়ার জন্য। তারপরে যখন ঝাঁসি রানী যেহেতু সত্যগুলোর বিরুদ্ধে তার দত্তপুত্র অধিকার স্বীকৃত হবে না, ওই জন্য তার রাজ্য ফিরে পাওয়ার বিষয়ে যুদ্ধ করেছিল, তাকে কিন্তু নানা সাহেব সাপোর্ট করেছিল। তো এরা বলছে না এটা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। বুঝতে পেরেছো? এবার কি জাতীয় বিদ্রোহ? ব্রিটিশ রাজনীতিক বেঞ্জামিন ডিসরায়েলি এ কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে এটা একটা জাতীয় বিদ্রোহ ছিল। তার মতে ভারতীয় সমাজ ও ধর্মের উপর ব্রিটিশদের ক্রমাগত আঘাত কিন্তু এই গণ আন্দোলনকে জাতীয় রূপ দিয়েছিল। এটা ছিল হচ্ছে আমাদের চরিত্র বা প্রকৃতি। তাহলে আমরা আজকে যে আলোচনাটা এখানে কিন্তু আমাদের গোটা টেক্সট বুকের প্রায় সম্পূর্ণ পার্টগুলোই কভার হলো। কি কি প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন হতে পারে তোমরা একবার দেখো। যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পূর্বে প্রেক্ষাপট কি ছিল, বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আগে কোন কোন বিদ্রোহ হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। 3 বা 4 এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। দ্বিতীয় প্রশ্ন হতে পারে কি প্রেক্ষাপট, অর্থাৎ কি কি কারণগুলো ছিল, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক ও ধর্মীয় কারণ, সামরিক কারণ, প্রত্যক্ষ কারণ। এই প্রশ্নগুলো কিন্তু হতে পারে কোনটা ছেড়ে তুমি কোনটা করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা বিদ্রোহের বিস্তার নিয়ে আলোচনা হতে পারে। এখানে আরো একটা প্রশ্ন হতে পারে মহাবিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য কেমন ছিল, কারণ হিন্দু মুসলিম কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। বুঝতে পেরেছো? তো এই জায়গাটা প্রশ্ন হতে পারে। তারপরে 1858 খ্রিস্টাব্দে বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী কেন অংশগ্রহণ করেনি? 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল? হ্যাঁ, এই প্রশ্নগুলো হতে পারে। অধীনতামূলক মিত্রতা নীতি সত্যগুলো কিন্তু আসতে পারে, তবে এটা গুরুত্বপূর্ণ নয়। তবে গুরুত্ব নিরিখে কোনটা কোনটা বেশি গুরুত্ব রয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই দেখবে হচ্ছে এই যে 1858 বিদ্রোহকে প্রথম জাতীয় বা ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয়, যেটা বিনায়ক দামোদর সাভারকর বলেছিল। খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় বিদ্রোহ কেন বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা কাজ করতে হবে। যদি চরিত্র প্রকৃতি বলে তাহলে সবকটাই উল্লেখ করতে হবে অল্প অল্প করে, আর যদি চরিত্র প্রকৃতি না বলে তাহলে এই দুটো পার্ট কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সবই দেখবে এই দুটো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কি গুরুত্বপূর্ণ? তারপরে গুরুত্বপূর্ণ আছে কিন্তু রাজনৈতিক কারণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে প্রত্যক্ষ কারণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ব্যর্থ কারণ গুরুত্বপূর্ণ রয়েছে। ফলাফল দেখতে হবে এবং এখানে মহারানী ঘোষণাপত্র এই পার্টটা গুরুত্বপূর্ণ রয়েছে। হিন্দু মুসলিম ঐক্য, এই বলেছিলাম না হিন্দু মুসলিম একে অপরের সঙ্গে সম্প্রদায় কাছাকাছি যুদ্ধ করেছিল, হিন্দু মুসলিম ঐক্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে তার ভিতরে ঝাঁসি রানী লক্ষ্মীবাই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বাকিগুলো আসতে পারে কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আসতে? একটা হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয়, কারণ দীর্ঘদিনে এই সিলেবাস যতবার ছিল তার উপর ভিত্তি করে যে প্রশ্ন হয়েছে সেগুলো অ্যানালাইসিস করে, টেস্ট পেপার অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে সেগুলোই আমি জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে চ্যাপ্টার কনসেপ্ট দিয়ে দিয়েছি। যারা পড়াশোনা করনি সারা বছর ধরে, যারা বইটা খুলে সময় পাওনি, তারা যদি এই ভিডিওটা দেখে নাও সম্পূর্ণ কিন্তু ঘটনাগুলো তোমাদের মাইন্ডের ভিতরে সেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমার কথাগুলো শোনো, ভিডিওটাকে 2-3 বার দেখো। আশা করি এই অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা
সঠিকভাবে করতে পারবে। তাহলে গুরুত্বপূর্ণ যদি কোনটা পেলাম, প্রথম জাতীয় বা ভারতের স্বাধীনতা যুদ্ধ, জাতীয় যুদ্ধ কেন বলা হয়। তারপরে কি বললাম, বললাম রাজনৈতিক কারণ গুরুত্বপূর্ণ, তাৎক্ষণিক বা প্রত্যক্ষ কারণ বা এনফিল্ড রাইফেলের ব্যবহার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে কি ব্যর্থতা, ফলাফল, ঝাঁসি রানী, এখানে যদি গণযুদ্ধটা একটু দেখতে হয় গুরুত্বপূর্ণ রয়েছে, বাট তোমরা এই কটাকে ভালো করে গুরুত্ব দিবে, অবশ্যই ভালো করে করবে, গোটাটাই করার চেষ্টা করবে, ভিডিওটাকে 2-3বার শুনে নেবে, তাহলে উত্তর করে আসতে পারবে। 3 বা 4 লিখতে বলছে, যে পয়েন্টগুলো আলোচনা করলাম 2-3টা পয়েন্ট দিয়ে তোমরা যদি সঠিকভাবে টু দা পয়েন্ট অ্যান্সার করে আসতে পারো, লিখে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। 4 এর ক্ষেত্রে 5-6টা পয়েন্ট দিবে, 3 এর ক্ষেত্রে 4টা পয়েন্ট দিবে, সুন্দর করে ভূমিকা এবং মূল্যায়ন লিখবে, আরাম করে হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, টেনশনের কোনো বিষয় নেই। যে অধ্যায়গুলো আছে আমি বুঝিয়ে দেবো, তোমাদের যদি এরকম ভিডিও প্রত্যেকটা অধ্যায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের পাশে অবশ্যই আছি এবং তোমাদের সহযোগিতা করবো। এইভাবে পড়ানোর ফলে তোমরা আদৌ বুঝতে পারলে কিনা, তোমাদের উপকার হলো কিনা তোমরা অবশ্যই জানিও, এবং পরবর্তী ভিডিও কোন অধ্যায়গুলো করলে তোমাদের ভালো হয় অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।